শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি প্রশ্নপত্র থেকে 3 নম্বর প্রশ্ন নিয়ে। 3 নম্বর প্রশ্নে মূলত একটি কবিতা দেওয়া রয়েছে। এই কবিতা থেকেই আমাদের অনুশীলনীমূলক কাজ রয়েছে। দেখো, এখানে বলা হয়েছে, হিয়ার ইজ এ পার্ট অফ দ্য পোয়েম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পার্সি বাইসি শেলি। এখানে একটি কবিতা দেওয়া রয়েছে। কবিতাটির নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটি লিখেছেন পিবি শেলি। তারপরে বলা হয়েছে, রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম। তোমরা এই কবিতাটি পড়ার পরে এখান থেকে তোমরা আইডেন্টিফাই করো বা শনাক্ত করার চেষ্টা করো এখানে যে সকল মেটাফোরগুলো ব্যবহার করা হয়েছে। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। নিচে একটি টেবিল দেওয়া রয়েছে, সেই টেবিলটি তোমাকে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি এই কবিতাটি। এটি হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, লিখেছেন পার্সি বাইসি শেলি, যেটিকে সংক্ষেপে বলা হয় পিবি শেলি। তো এই যে কবিতাটি তোমরা পড়ার পরে দেখো এখানে একটি ছক দেওয়া রয়েছে। ছকে 4টি অংশ রয়েছে। আমাদেরকে এই 4টি অংশ পূরণ করতে হবে। প্রথম অংশে আমরা লিখব লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতা থেকে এমন কিছু লাইন যেই লাইনগুলোতে মূলত আমরা মেটাফোর বা রূপক খুঁজে পেয়েছিলাম। মেটাফোরকে বাংলায় বলা হয় রূপক। তারপর রয়েছে কম্পেয়ারিং পার্সন থিং, অর্থাৎ ওই বাক্যে মূলত কার সাথে বা কোন বস্তুর সাথে তুলনা করা হয়েছে সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। এরপর রয়েছে মেটাফোর। তো আমরা কোন রূপক শব্দগুলো বা মেটাফোর ওয়ার্ডগুলো খুঁজে পাই সেগুলোকে মূলত আমরা এই খালি ঘরে লিখব। এবং সবশেষে রিজন টু ইউজ দ্য মেটাফোর্স, অর্থাৎ সে মেটাফোরগুলো ঠিক কী কারণে ব্যবহার করা হয়েছিল তার উদ্দেশ্য আমরা ঠিক সামনে এইখানে লিখব। তাহলে শিক্ষার্থীরা, চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করব। শিক্ষার্থীরা, আমরা খাতায় ঠিক বড় একটি ছক তৈরি করব। দেখো, প্রথমে আমরা যে লাইনটির কথা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে মেক মি দাই লায়ার ইভেন অ্যাজ দ্য ফরেস্ট। এখানে এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যে মূলত কার সাথে তুলনা করা হয়েছে? কম্পেয়ারিং পার্সন অর থিং হচ্ছে দ্য স্পিকার, অর্থাৎ এই গল্পের যিনি বক্তা রয়েছেন তার সাথে। আমরা বলতে পারি কবির সাথে। তো কিসে তুলনা করা হয়েছে? দেখো, লায়ার হচ্ছে এক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ বাদ্যযন্ত্র। এটিকে বীণাও বলা হয়ে থাকে। তো এই লায়ারকে তুলনা করা হয়েছে মূলত স্পিকারের সাথে। তো কী কারণে তুলনা করা হয়েছে? দ্য স্পিকার ওয়ান্টস টু বি অ্যান ইনস্ট্রুমেন্ট প্লেড বাই দ্য উইন্ড, জাস্ট অ্যাজ দ্য উইন্ড প্লেস দ্য ফরেস্ট লাইক এ লায়ার, ক্রিয়েটিং মিউজিক থ্রু দ্য রাসলিং অফ লিভস। দেখো, এখানে বলা হয়েছে দ্য স্পিকার ওয়ান্টস টু বি অ্যান ইনস্ট্রুমেন্ট প্লেড, অর্থাৎ তিনি এমন একটি ইনস্ট্রুমেন্টস বা এমন একটি বাদ্যযন্ত্র হতে চান প্লেড বাই দ্য উইন্ড, যেটা কিনা বাতাসের দ্বারা পরিচালিত হবে বা বাজানো হবে। জাস্ট অ্যাজ দ্য উইন্ড প্লেস দ্য ফরেস্ট, যেভাবে বাতাস মূলত বনে যে গাছপালা রয়েছে সেই গাছপালাগুলোকে সে বাজায় বাদ্যযন্ত্রের মতো, লায়ারের মতো। অ্যান্ড ক্রিয়েটিং মিউজিক থ্রু দ্য রাসলিং অফ লিভস, এবং যখন সে বাতাসের মাধ্যমে গাছগুলোকে বাজায় তখন সেখানে রাসলিং, অর্থাৎ গাছের যে মর্মর শব্দ রয়েছে, পাতার যে মর্মর শব্দ রয়েছে, সেই ধ্বনি প্রকম্পিত হয়। তো আমরা ঠিক এভাবে লিখলাম। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস। তো এখানে এই বাক্যে মূলত ডেড থটস বা পুরনো চিন্তাভাবনাকে বোঝানো হয়েছে এবং সেখানে মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে উইদার্ড লিভস। উইদার্ড লিভস বলতে বোঝায় শুকনো পাতাকে। তো আমরা এর কারণ হিসেবে উল্লেখ করতে পারি, দ্য মেটাফোর সাজেস্ট দ্যাট দ্য স্পিকার্স ওল্ড লাইফলেস থটস can be scattered like dead leaves by the wind to make way for new ideas symbolizing renewal and rebirth. আমরা রিজন হিসেবে এটি লিখতে পারি। পরবর্তী যে বাক্য সেখানে বলা হয়েছে স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ অ্যাশেস অ্যান্ড স্পার্ক। তো এই বাক্যে মূলত ওয়ার্ডস এই শব্দটিকে তুলনা করা হয়েছে কিসের সাথে? অ্যাশেস অ্যান্ড স্পার্কের সাথে। কেন করা হয়েছে? দ্য মেটাফোর এমফাসাইজ দ্যাট দ্য স্পিকার্স ওয়ার্ডস লাইক স্পার্ক ফ্রম এ ডাইং ফায়ার ক্যান স্প্রেড অ্যামং হিউম্যানিটি পোটেনশিয়ালি ইগনাইটিং নিউ আইডিয়াস অর থটস। আমরা কারণ হিসেবে ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো পরবর্তী যে বাক্য, বি থ্রো মাই লিপস টু আনওয়াকেন্ড আর্থ দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি। এই বাক্যে মূলত ওয়ার্ডস অর প্রফেসি অর্থাৎ ভবিষ্যৎবাণী,
এটিকে বোঝানো হয়েছে। এক্ষেত্রে আমরা মেটাফোর হিসেবে দেখতে পারি ট্রাম্পেট। কেন ট্রাম্পেট ব্যবহার করা হয়েছে? দ্য স্পিকার লাইকেন্স দেয়ার প্রফেটিক ওয়ার্ডস টু দ্য লাউড awakening sound of a trumpet, signifying a powerful announcement to stir the earth from its slumber. আমরা ঠিক এভাবে কারণটি লিখলাম বা এই মেটাফোরটি ব্যবহার করার রিজনটি লিখলাম। সবশেষ যে বাক্যটি সেটি হচ্ছে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। তো এই বাক্যটিতে যেখানে কম্পেয়ার করা হয় সেটি হচ্ছে মূলত সিজন অর্থাৎ ঋতুর সাথে কম্পেয়ার করা হয়। বলা হয়েছিল যে যদি শীতকাল আসে তাহলে বসন্ত কি খুব দূরে থাকে। তো এখানে সিজনের সাথে তুলনা করা হয়েছে। তো কী দ্বারা তুলনা করা হয়েছে? উইন্টার অ্যান্ড স্প্রিং, অর্থাৎ শীত এবং বসন্ত। এখানে মূলত ট্রান্সফরমেশন অর্থাৎ এক ঋতু থেকে আরেক ঋতু বা একটি সময় থেকে আরেকটি সময় যে আসে সেই ট্রান্সফরমেশনকে বোঝানো হয়েছে এই উইন্টার অ্যান্ড স্প্রিং মেটাফোর দিয়ে। কেন? কারণ দিস মেটাফোর সাজেস্ট দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ অ্যান্ড হোপ। এই যে মেটাফোরটি এখানে ব্যবহার করা হয়েছে উইন্টার অ্যান্ড স্প্রিং, এটি মূলত নির্দেশ করে দ্য সাইক্লিক্যাল নেচার অফ লাইফ অ্যান্ড হোপ, অর্থাৎ জীবন এবং প্রকৃতির যে চক্র রয়েছে এবং আশা রয়েছে সেটিকে মূলত সাজেস্ট করে। উইন্টার সিম্বলাইজেস হার্ডশিপ অ্যান্ড ডেট। এই বাক্যে মূলত উইন্টার বা শীতকাল এটি প্রতিনিধিত্ব করে, সিম্বলাইজ বা এটি বোঝায় হার্ডশিপ অ্যান্ড ডেট, অর্থাৎ জীবনের রুক্ষতা বা মৃত্যু এটিকে নির্দেশ করে। ওয়াইল স্প্রিং রিপ্রেজেন্ট রিনিউয়াল অ্যান্ড নিউ বিগিনিং। অপরদিকে স্প্রিং বা বসন্তকাল এটি মূলত রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে মূলত রিনিউয়াল, কোনো কিছু শুরু, অ্যান্ড নিউ বিগিনিং মানে আরম্ভ হচ্ছে নতুন কোনো কিছু, এটি মূলত নির্দেশ করে। ইমপ্লাইং দ্যাট হোপ ফলোস ডার্কনেস, অর্থাৎ অন্ধকার থেকে মানুষের মনের মধ্যে যে আশা জাগ্রত হয়, আশার আলো জাগ্রত হয়, সেটি মূলত এই মেটাফোর দিয়ে বোঝানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা মোট 5টি বাক্য এখানে রেখে দিয়েছি এবং সে বাক্যগুলোতে কোন মেটাফোরগুলো কী কারণে ব্যবহার করা হয়েছে সেটিও এখান থেকে দেখে নিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পার্ট বিতে, গ্রামার পার্টে। তো গ্রামার পার্টেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো কিভাবে তোমরা সলভ করবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।